আপকি আদালতে সুপারস্টার সলমান খানের ওপর অভিযোগ হলো যে দুষ্টুমি করার ব্যাপারে ইনি হচ্ছেন নাম্বার 1। সলমান, যতজন ডিরেক্টরের সাথে আপনি কাজ করেন সবাই বলেন যে সলমান 12টার সময় কি করবেন, বা 2টোর সময় কি করবেন, বা 4টের সময় কি করবেন, কি বদমাইশি করবেন, কেউ কিছুই জানে না। স্যার, এগুলো মিথ্যে কথা স্যার। 12টার সময় কথাটা তো মিথ্যে বটে, কারণ আমি 12টার সময় সেটে পৌঁছতেই পারি না। তাই যেসব বদমাইশি আমি করেছি সেগুলো বাড়িতেই করেছি, সেগুলো কখনোই সেটে করিনি। তো আমার যেটা সময়, আমি আমি আপনাকে আমার রুটিনটা বলে দিচ্ছি। আমি প্রায় 5:30-6টায় একদম উঠে পড়ি, আর তারপর পুরোপুরি উঠি হলো 6:30 বা 7টা, উঠে পড়ি একদম, আর কফি খাই, তারপর কার্ডিও করি, ওয়ার্কআউট করি, তারপর ওপরেই যাই, মা বাবার সাথে খাবার খাই, তারপর আবার কফি খাই, আর এখন তো সাইকেল টাইকেল চালাই না। তারপর আমি সোজা সেটে চলে যাই, ওখান থেকে সেটে পৌঁছই। তারপরে সেটে পৌঁছানোর পরে সেখানে সিনটিনগুলো নিয়ে আলোচনা হয়। তারপর সেখান থেকে আবার যতক্ষণ না ডিরেক্টর প্যাক আপ বলেন আমি ততক্ষণ সেটেই থাকি। আমি ভ্যানেও বসে থাকি না, এসিতেও বসে থাকি না, আমি যেখানে সেট থাকে আমি সেখানেই বসে থাকি সারাক্ষণ, যতক্ষণ না প্যাক আপ হচ্ছে। প্যাক আপ হওয়ার পরে দেন আই কাম। কখনো রাত 1টার সময় হয় প্যাক আপ, কখনো সন্ধ্যে 6টার সময় বা 7টার সময়। If it's early, then I come back and I do some cardio workout, spend some time with family. Then I have time and I go to sleep about 2:30, and then again I wake up. I wake up above 5:30. তো আমি ঘুমাই বলতে ওই 2 থেকে 3 ঘন্টার মতন, আর কিছুই না। তো এটাই হলো আমার রুটিন। তারপর লাঞ্চ ব্রেকের পর আবার আমি 3টে থেকে 4:30 সময় on the set. Shot ready? Ready, sir. Taking. So this is something that I go through. আর যখন সেটা আমার সাথে হয় তখন আমি ঠিকঠাক আছি, তারপর আবার ঘুম পেয়ে যায়। এরকম আপনাকে আমি 2-একটা এক্সাম্পল দিচ্ছি। সুলতানের ডিরেক্টর আলী আব্বাস জাফর, উনি বলেছেন যে ওনার তো নামই নেবেন না আমার সামনে, একদম নাম বলবেন না। উনি আমাকে ল্যাঙ্গট পড়িয়েছিলেন, আর উনি বলেছিলেন যে ল্যাঙ্গট পড়তে আপনার খুব কষ্ট হয়েছিল। আরে স্যার আমি কেঁদে ফেলেছিলাম। আর এটা ওনার কনসেপ্ট ছিল। তা যখন ওই সিনটা শোনালো, সিনেমাটা শোনানো হলো, আমাকে বলা হলো যে ল্যাঙ্গট পড়তে হবে। আমি বললাম যে পড়ে নেবো ল্যাঙ্গট, কিন্তু যখন অ্যাকচুয়ালি ল্যাঙ্গটটা আমার কাছে নিয়ে আসা হলো সেই সময়, তখন আমি বললাম যে কি করে পড়বো আমি এটা। 5,000 ক্রাউড ছিল ওখানে, জুনিয়র আর্টিস্ট আর মহিলারা, আর ওই যে জুনিয়র আর্টিস্টদের সাথে আমি ম্যানে প্যার কিয়া হে থেকে কাজ করে আসছি। আমি তখন সবার সামনে ওটা পড়ে ফেললাম, আর কিছু কথা না বাড়িয়ে ভ্যানিটিতে বসেছিলাম। তারপর সাহস হচ্ছিল না বাইরে বেরোবো। আমি বললাম ঠিক আছে তাহলে বেরোনোই যাক। তখন আমি সরং পরে নিলাম, একটা লুঙ্গির মতন জিনিস। সেখান থেকে যখন বাইরে এলাম আর সেই আখাড়েতে গেলাম আমি, আর সবাই জানতো যে আমি লাঙ্গট পরে আছি, তাই সবাই চিল্লাতে শুরু করলো। মহিলারা আর জুনিয়র আর্টিস্টরা যারা ছিল সবাই বলল আরে খুলে ফেলো দাদা, খুলে ফেলো। আরে ভাই, আমি সত্যিকারের। আর খুব সিটি বাজতে শুরু করলো, সবার ক্যামেরা ফোন বাইরে বেরিয়ে এলো। তখন আমি আলীকে বললাম যে ভাই আমার দ্বারা হবে না, আমি আবার গিয়ে ভ্যানিটিতে বসে পড়লাম। তারপর একদম কারেজ, একদম শক্তিশালী হয়ে আবার বেরিয়ে এলাম। আর এখন যখন আমি সেই লুঙ্গি খুলে ফেললাম, আর সেখান থেকে যে রিয়াকশন আসা শুরু হলো আমার জন্য। আচ্ছা, পালোয়ান ল্যাঙ্গট পড়বে না তো কি পড়বে? হ্যাঁ না, ঠিকই বলেছেন, সেই জন্য তো আমি পড়েছিলাম। আর সেটা কোনো এক্সপোজ করার জন্য নয়, একদমই সেরকম কোনো ইন্টেনশন ছিল না। সেটা বডি দেখানোর জন্যও নয়, সেটা একজন পালোয়ান যেমন ড্রেস পরে ঠিক সেই রকমই ক্যারেক্টারটা দেখানোর জন্য ছিল। অ্যান্ড আই থিঙ্ক দ্যাট টার্নড আউট প্রিটি ওকে।
সুলতানের শুটিং চলাকালীন আপনার কাছে যে একটা স্কুটার ছিল, ওই স্কুটারটা নিয়ে আপনি উধাও হয়ে গেছিলেন, গ্রামে চলে হ্যাঁ, গেছিলেন। শর্ট নিতে সময় লেগেছিল। আর আমরা আই থিঙ্ক ইউপিতে শ্যুট করছিলাম, মোরনাতে করছিলাম, যেটা দিল্লি থেকে 2-3 ঘন্টার দূরত্বের রাস্তা। আর সেই যে আই থিঙ্ক ওই ট্র্যাক্টর ওঠানোর যে শটটা ছিল, সেটিং, ওইটা ওই সেটিং করার ব্যাপার ছিল, তাই সময় তো লাগছিলই। তাই বেরিয়ে পড়লাম, যাচ্ছি তো যাচ্ছি, যাচ্ছি তো যাচ্ছি, যাচ্ছি তো যাচ্ছি। তারপর আমি রাস্তা দিয়ে যখন যাচ্ছি দেখলাম যে কিছু বাচ্চা ব্যাগ ট্যাগ নিয়ে, বস্তা নিয়ে, ভারী ভারী বস্তা ছিল, ছোট ছোট বাচ্চা ছিল, সবাই স্কুলের দিকে যাচ্ছিল। তখন তারপর ওই স্কুটারটা ঘোরালাম, সবাইকে বসালাম। আর ওই যে ওদের স্কুলটা ছিল, মানে সেটা আমাদের যেখানে শুটিং হচ্ছিল তার থেকে একটু কাছেই ছিল। আমি টাটা করে ওদেরকে ছেড়ে দিলাম। এটা আবার আলীর খুব ভালো লেগেছিল, তাই আলী হয়তো ওটা সিনেমার মধ্যে রেখেও ছিল যে আমি স্কুটারে করে গিয়ে বাচ্চাদের ছেড়ে দিচ্ছি। ওদের কোনো দুষ্টুমি ছিল না স্যার, আমি বোর হচ্ছিলাম। ঠিক আছে, আমি মেনে নিচ্ছি এতে কোনো দুষ্টুমি ছিল না, কিন্তু করণ অর্জুনের সেটে আপনি শাহরুখ খানকে গুলি করে দিয়েছিলেন। আরে না না স্যার, না না স্যার, ওটা বলবেন না। আরে, সবাই ভেবেছিল শাহরুখ খানের গল্প শেষ। হ্যাঁ, ওটা ওই একটা ঘটনা ঘটেছিল, কিন্তু আপনি কি করে জানলেন সেটা? শাহরুখ বলেছে। আরে ছাড়ুন, যে বলেছে বলেছে, কিন্তু আপনি তো বন্দুক চালিয়েছিলেন। হ্যাঁ স্যার, শুটিংয়ে তো বন্দুকগুলো ফাঁকা থাকে। তো আমাদের অ্যাকশন ডিরেক্টর ভিকু বর্মা, ওনার কাছ থেকে আমি একটা ব্ল্যাঙ্ক গান চেয়ে আনালাম। আর সেখানে একটা পার্টি হচ্ছিল, রাজস্থানের ফোক ডান্সাররা সবাই সেখানে ছিল। আর কিছুক্ষণ পর আমি বললাম, শাহরুখ, আমি তোকে ডান্সের জন্য ডাকবো, তুই চলে আসবি, তুই না করবি। তারপর আমি তোকে আবার ডাকবো, তারপর একটু ঝগড়াঝাটি হবে আমাদের মধ্যে। আর এটা হলো ব্ল্যাঙ্ক গান, আমি তোকে দূর থেকে গুলি করে দেবো আর তুই পড়ে যাবি। এটা হলো পুরো ঘটনা। আর তারপর শাহরুখ, চল আমরা ডান্স করি ভাই, অল দ্য রাজস্থানি ডান্সার্স হ্যাভ কাম, দে আর পারফর্মিং ফর আস, উই উইল অলসো ডান্স, চল আমরা ডান্স করি। হে সেড, না না, আমার মুড নেই, আমি এখন খুব ক্লান্ত। আমি বললাম, চল না ভাই, এরকম করছিস কেন, একটু ডান্স কর মাই ব্রাদার। সোহেলও ওখানে ছিল, 5 মিনিটের জন্য বললাম, আয় না তুই এখানে। ও বললো, আমি বললাম না, আসবো না তোর সাথে, আমি খুব ক্লান্ত। আরে ভাই, এরকম করছিস কেন, এত কি আছে, আয় না, এইভাবে। আর বলার পরে আমি ওকে হাত দিলাম, ও আমার হাত সরিয়ে দিয়ে আমাকে ধাক্কা মারলো। আর ধাক্কা মারার পরে আমি যখন দুজনের মধ্যে একটু হাতাহাতি হচ্ছে, তখন আমি বন্দুকটা বার করে গুলি করে দিলাম। শাহরুখ সেই সময় একটা সামারসল্ট নিয়ে শাহরুখ পড়ে গেল। এখন যতজন লোক ওখানে ছিল, আই থিঙ্ক হানি আন্টি, জাভেদ স্যারের মিসেস হানি আন্টি, উনি ওখানে ছিলেন, হানি রানী। তখন উনি বলতে শুরু করে দিলেন যে, আমি তো ওকে ছোটবেলা থেকে চিনি, ও এরকম ছেলেই নয়, জানি না এসব কি করে হলো। তারপর নিশি প্রেম নামের একজন জার্নালিস্ট ওখানে ছিলেন, শি সেড, আই হ্যাভ অলওয়েজ নোন দিস বয় টু বি লাইক দিস। তারপর একজন প্রবীণ ভাই শাহ, যিনি টাইম ভিডিওর মালিক ছিলেন, উনি বললেন, বাপরে, এখানে সব কাণ্ডের মধ্যে আমিও ফেসে যাব, আমি বরঞ্চ বেরিয়ে যাই। আচ্ছা, তখন 5-10 মিনিট হয়ে গেছে। তখন আমি চোখ দুটো বড় করে প্রচন্ড রেগে সবার দিকে এগিয়ে এসে সবাইকে বললাম, বসে পড়ো, কেউ বেরোবে না এখান থেকে। জোনের মধ্যে ছিলাম সবাই। রাকেশ বাবুর হাত দুটো কাঁপতে লাগলো এইভাবে। বললাম, কাউকে উঠতে না করা হয়েছে না? আই সেড, শাহরুখ ওঠ ওঠ। তখন শাহরুখ, আমরা সবাই এত ক্লান্ত ছিলাম যে আমরা সকাল 6টার সময় শুটিং স্টার্ট করেছিলাম। আর রোদের মধ্যে, আই থিঙ্ক রাজস্থান, এই ঘটনাটা ঘটেছিল সামোদে, সেখানে তো আমরা সবাই ছিলাম। আর শাহরুখ যে শুলো, শাহরুখ ঘুমিয়ে পড়ল। এবার শাহরুখকে ওঠাতে হবে, ওঠ, কি ড্রামা করছিস, ওঠ, কি ড্রামা কর। শাহরুখ উঠছেই না। ওই সোহেল প্যানিক, ভিকু দা প্যানিক। আমি আবার বন্দুকটা চেক করলাম, তখন হঠাৎ করে, তো আই সাইড, হ্যাঁ, পাঠান বেঁচে আছে। তখন আবার 3-4টে ফায়ার করলাম আর সবাই হাসতে শুরু করলো, আরে কি করো তোমরা এইসব সব সময়। এর মধ্যে সোহেলও ইনভলভ ছিল, ভিকুদাও ইনভলভ ছিল। তারপর আমি হানি আন্টির কাছে গিয়ে ওনাকে হাগ করলাম। আই সেড, নিশি প্রেম, সো ইউ অলওয়েজ নোন। তারপর একজন বাপু প্রবীণ ভাই ছিলেন ওখানে, সেই সময় উনি একজন পাওয়ারফুল মানুষ ছিলেন। এই রকমের সব ঘটনা ঘটেছিল ওখানে, সবাই খুব ভয় পেয়ে গেছিল। আগে হ্যাঁ স্যার, না আসলে, কারণ দেখুন স্যার, আই থিঙ্ক দ্য বেস্ট পারফর্মার ইন দ্য ইন্ডাস্ট্রি, শাহরুখ।
অ্যান্ড না, আমার বলার প্রয়োজন নেই, বলার প্রয়োজন নেই। তাই এই পারফরমেন্স, যেটা ধরুন করণ আর অর্জুনে যে পারফরমেন্স ছিল অন স্ক্রিন, তার থেকে এটা বেটার ছিল, মাচ বেটার এটা ছিল, যে সবাই এটার মধ্যে কনভিন্স হয়ে গেছিল, পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। তাই ইট ওয়াজ গুড এক্সপিরিয়েন্স। কথা চলছিল আপনার দুষ্টুমি নিয়ে। সঞ্জয় দত্তের সাথে আপনি খুবই দুষ্টুমি করতেন। স্যার, আসলে সঞ্জুর সাথে যে দুষ্টুমি হয়েছিল, আমি অনেক দুষ্টুমি করেছিলাম, তো আমি এখানে সেগুলো বলতে পারবো না। সেটা একদম অন্যরকম এক্সপিরিয়েন্স। একবার তো উনি আপনার উপর প্রচন্ড রেগে গেছিলেন। স্যার, সেটা আসলে আমাদের যে বড় ভাই রয়েছে, সে সবসময় আমার উপর রেগে থাকেন স্যার, আর সেটা ঠিক আছে। আর আমরা দুজনকে কিন্তু ততটাই ভালোবাসি। যখন উনি আমার সম্পর্কে এরকম কিছু শোনেন, তখন প্রথম ফোনটা ওনারই আসে। আবার আমি যখন ওনার ব্যাপারে শুনি, তখন আমি ওনাকে ফোন করে নিই। ইতিমধ্যে উনি একটা খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন, তো আর আমার শুধু প্রার্থনা এটুকুই, হি হ্যাজ কাম আউট অফ ইট। আর ওপরওয়ালা আমার ওনার সেই আয়ুটা ঘটনা বাড়িয়ে মনে দিক। আছে যখন আপনি ওকে গাড়ি দিয়েছিলেন। मैंने दिल तुझको दिया একটা সিনেমা ছিল, আর উনি মানে সোহেল ওয়াজ ডিরেক্টিং ইট, অ্যান্ড তাছাড়া ও অ্যাক্টিংও করছিল এতে। তখন সোহেল সঞ্জুকে বলল, প্লিজ বাবা, এটা একটা গেস্ট অ্যাপিয়ারেন্সের কাজ, এটা হলো ক্যারেক্টার, অফকোর্স ন্যারেট করারও প্রয়োজন নেই, আমি করব এটা। তা পিকচার কমপ্লিট হয়ে গেল। আর যখন শেষ হয়ে গেল, তখন একদিন সঞ্জু এলো আমার বাড়িতে, তখন পার্টি করছিলাম। তখন সেই সময় আমার কাছে একটা গাড়ি এলো, একটা M5 ব্র্যান্ড নিউ। আর বাইরে আমি বললাম যে, ডু ইউ ওয়ান্ট শুট দেম। এটা বাইরে রাস্তার উপরেই পার্ক করা ছিল, সেটা ট্রাক থেকেই জাস্ট আনলোড করেছিল, আর তারপর চলে গেল, আর গাড়িটা রাস্তাতেই পার্ক করা ছিল। তখন আমি সঞ্জুকে বাইরে নিয়ে গেলাম, বললাম, বাবা, দিস ইজ দ্য ফার্স্ট প্লেস ইন দ্য কান্ট্রি অ্যান্ড আই ওয়ান্ট ইউ টু হ্যাভ ইট। হি সেড, থ্যাঙ্কস ভাইজান, আর চাবিটা ফেলে দিল সমুদ্রের মধ্যে। এবার ওই গাড়িগুলোর তো একটাই চাবি থাকে। ব্যান্ডস্ট্যান্ডের রাস্তার মাঝখানে গাড়িটা পার্ক করা ছিল, আমাদের গেটের সামনে। না কেউ বাইরে যেতে পারবে, না কেউ ভেতরে ঢুকতে পারবে। সমুদ্রের ভেতরে হাই টাইডের মধ্যে উনি চাবিটা ফেলে দিলেন। 4 দিন লেগেছিল আমাদের চাবিটা খুঁজে বের করতে। He said, you trying to pay me for this? So that is the connect that we have. এই সঞ্জু আমাকে বিয়ে করার জন্য ভীষণভাবে কনভিন্স করার চেষ্টা করেছিল যে, ভাইজান, you should get married now, but you don't know, yeah. It's amazing, ভাইজান. You come back home and you are tired. You come back home, তোমার বউ তোমাকে জিজ্ঞেস করবে, how was the day? Your wife will ask you, how was the day? কেউ কি তোমায় বিরক্ত করেছে? Did you have fun? You are tired? I'll get you some water, have a drink. You should get married, bhaijan. All these things, na, bachelorhood, it's all baje kotha, bullshit. Seriously, bhaijan. Are wait, bhai. Huh? তাই এইভাবে আমাকে কনভিন্স করছিল বিয়ে করার জন্য। একদিন উনি আমাকে ফোন করলেন, ভাইজান, আই এম গেটিং ম্যারিড। আমি বললাম, সত্যি? কখন? আমি বললাম, বাবা, কি করছো, আবার বিয়ে করছো? আরে করো না এইসব। হি সেড, ভাইজান, আমি 3 পাক ঘুরছি। 3 পাক ঘুরতে ঘুরতে আমাকে ফোন করছে, মানে, অ্যান্ড হি ইজ দ্য অনলি ওয়ান পার্সন। উপরওয়ালা আসলে একটা স্ট্রাকচার বানিয়ে সেটাকে ছেড়ে দিয়েছে। ইটস সামথিং এলস, ম্যান, হি ইজ সামথিং এলস। আই লাভ হিম। সঞ্জুর সাথে তো খুবই হ্যাঁ স্যার। আপনার বন্ধুত্ব ছিল। আমির খানের সাথে আপনার গল্প আমি শুনেছি। নিউ ইয়র্কে আপনি আর আমির খান পারফর্ম করছিলেন, আর ডান্ডিয়াতে একটা মেয়ের মাথায় আঘাত লাগে। হ্যাঁ, আমরা সবাই ওই সফট টয়েসগুলো ছোড়াছুড়ি করতাম না, ওর হাত থেকে ডান্ডিয়া ছিটকে গেছিল অডিয়েন্সের মাঝখানে।
এইভাবে এইভাবে সোজা গিয়ে একটা মেয়ের মাথায় গিয়ে লাগলো আর রক্ত বেরোতে শুরু করে দিল। কিন্তু আমির খানের খুব ভালো কিছু গল্প আছে, আমি শোনাতে চাই। আমরা একটা শো করছিলাম জুম্মা চুম্মা, আর ওই জুম্মা চুম্মাতে সেখানে আমি লেদার জ্যাকেট পরেছিলাম, মানে প্যার কিয়ার জিন্স পরে চলে গেলাম। এখন ওনার ওখানে কিছু অ্যাক্টিং করার ছিল, তাই উনি আগে থেকে একটা পাঠানি পরেছিলেন, তারপর পাঠানিটা খুলবেন, তারপর নিচে আরও কিছু পড়েছিলেন সেটা খুলবেন, তাছাড়া আর কিছু পড়েছিল সেটাও খুলবে। তারপর আমি বললাম, আমি এসব করতে টাইম লাগবে, তুই তো নিজেকে শুধুমাত্র 20 সেকেন্ডস দিয়েছিস শুধু। আমির চলে গেল, উনি আরও একবার এলেন, উনি শেরওয়ানির আরেকটা জ্যাকেট খুললেন আর উনি ওনার পাঠানিটা হঠাৎ করে পরে নিলেন, আর তারপরে পাঠানির দড়িটা কিছুতেই বাঁধতে পারছিলেন না, তাড়াতাড়ি স্টেজে যাওয়ার ছিল সেটাও পড়ে গেল। তারপর আবার যখন উনি খুলতে গেলেন নিজের জুতো, তখন সুতোটা খুলছিল না, এইভাবে তার একটাও শেষ হয়ে গেল। তখন আমি আমিরকে দেখে হাসছিলাম দূর থেকে, ওর মুখটা খুব খারাপ। And we had a great time. আমরা যখন সাউথ আফ্রিকার একটা শো, তখন ইনফ্যাক্ট আমির আর আমি প্রায় 3-4 দিন আগেকার কথা বলছি এটা, যে সাউথ আফ্রিকার শোতে ছিলাম, আমাদের দুজন প্রমোটিভস ছিল, গোড়া ভাই ছোটা ভাই এইরকম আর কি। সাউথ আফ্রিকাতে ডারবানের ভেতরে শোটা ছিল। প্রথম দিন বৃষ্টি হচ্ছিল, দ্বিতীয় দিনও বৃষ্টি হচ্ছিল, ইউনো। তো তখন উনি বললেন, ইউনো, এখন ইউ ক্যান নট অ্যাফোর্ড টু কাম অ্যান্ড সি দ্য শো, লেটস ডু আ চ্যারিটি শো ফর দেম। তো আমরা শোয়ের মধ্যে চলে গেলাম। আমি গ্রাউন্ডের মধ্যে ছিলাম, মাঠে প্রচণ্ড ভিড় ছিল, মানে দূর দূরান্ত মাঠটা পুরো প্যাকড ছিল। তখন আমরা পেছন থেকে এন্ট্রি মারলাম, আমরা কিছু কথাবার্তা চলছিল লোকজনের সাথে, সবার সাথেই। আর তখন আমি সেখান থেকে সিং 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 সিং, তখন আমির অ্যানাউন্স করে দিল যে ইফ ইউ ওয়ান্ট, ইউনো, সলমান ইজ আ গ্রেট সিঙ্গার, সলমান উইল সিং। আমি তখন বললাম, ভাই তুই পাগল নাকি রে, এতগুলো মানুষের সামনে আমি বলছি। তখন বলছে যে না না, সিং সিং, সলমান উইল সিং, সলমান সিং। তখন আমি বললাম, এখানে তো ফেসে গেলাম আমি। তখন আমি বললাম, ওখানে যে সিঙ্গার আছেন ওনাকে গিয়ে বললাম, ডু ইউ নো দিস সং, জিয়ে তো জিয়ে, এই গানটা তুমি জানো? হ্যাঁ হ্যাঁ আমি জানি, এই সমস্ত বলছিল সেই সময়। সো আই সেড, গো বিহাইন্ড দ্য উইংস অ্যান্ড স্টার্ট সিঙ্গিং। তো I say, okay, your request, Amir is requesting, I'll sing. I said, do you know Jiye to Jiye? মানে মিউজিশিয়ান ইজ ইয়ে, ওনারা বাজাতে শুরু করলেন, আর আমি ওদিক থেকে, উনি গাইছেন জিয়ে তো জিয়ে ক্যাসে, ওদিক থেকে গাইছে, আমি এদিকে লিপসিং করছি, অনলি লিপসিং ইন দ্য সং। আর আমির আমাকে দেখছিল আর বলছিল, কি দারুণ গায় ভাই ও। আমি তো ওকে ফাঁসানোর চেষ্টা করছিলাম, এত ভালো গান গাইতে পারে। আমি গানটা গাইলাম, পুরো লিপসিংয়ে গাইলাম, আর আমি গেলাম, ওকে থ্যাংক ইউ বললাম, আর বললাম, আমির খান ইজ গোয়িং টু সিং টু ইউ, আমির খান ইজ গোয়িং টু সিং টু ইউ, আমি বললাম। তারপর আমির শুরু করে দিল, খুবই খুবই সাধারণ গান ছিল, পাপা कहते हैं। হি সেড, হ্যাঁ 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 লাগিয়ে দাও, গাইতে পারো? গাইতে পারি। ওনারা চালালেন, আমির খান শুরু করলো, পাপা कहते हैं, ওইখান থেকে শুরু করলো, আর আমির আমার দিকে তাকিয়েছিল। and then I joined Amir and I, সেটা আমরা দুজনে মিলে গাইলাম। and we have had been fortunate that I have worked with great guys, great producers, great directors, প্রচুর আর্টিস্টস, ইউনো, হিরো হিরোইন্স, ইউনো, সবাই খুব ভালোভাবে নিয়েছে। আর দুই একজন যারা ভালোভাবে নেয়নি, তাদের সাথে ছবি তো নেই গিয়ে। বাট ইফ there is something that I have always believe, যে যদি কোনো ভালো কিছু আপনার স্ক্রিপ্টে আসে and you don't get along with that person, whoever going to be with you, you cannot throw that person out. আপনি তাকে পিকচার থেকে বের করবেন না, পারলে আপনি নিজে ব্যাক আউট করুন, নিজে ব্যাক আউট করে নিন। নেভার টেক সামবডিজ রুজি রুটি, আপনি নিজে ব্যাক আউট করে যান। যদি এত ভালো লেগে থাকে আপনার, যদি দ্যাট ইউ ডু নট ওয়ান্ট টু ব্যাক আউট অফ ইট, দেন ইউ মেক শিওর দ্যাট এভরিথিং ইজ ওকে বিটুইন ইউ গাইস হু অলওয়েজ ডোন্ট লাইক।
সালমান, এতে কোনো সন্দেহ নেই যে আপনি অনেক কাজ করেছেন, খুব ভালো রোল প্লে করেছেন, আপনাকে সবাই খুবই ভালোবাসে। কিন্তু অ্যাওয়ার্ডের কথা যখন ওঠে তাতে আপনি পেছনে থেকে যান, আর এই ব্যাপারটা প্রথম সিনেমা থেকেই চলে আসছে। আমার কোনো শখ নেই, আর এটা আমার পার্সোনাল ব্যাপার যে আই হ্যাভ নো প্রবলেম পিপল গোয়িং ফর অ্যাওয়ার্ড ফাংশন। আমি তো চাই সবাই অ্যাওয়ার্ড ফাংশনে যাক, সবাই অ্যাওয়ার্ড পাক, আর সবাই অ্যাওয়ার্ড নিতে যাক নিঃসন্দেহে। আপনারা অ্যাওয়ার্ড নিতে যাবেন তাহলেই তো আমি পারফর্ম করতে পারবো, আর তাছাড়া আমি হোস্ট করতে পারবো। যদি প্রত্যেকের চিন্তাধারা আমার মতন হয় যে আমার অ্যাওয়ার্ডের প্রয়োজন নেই, তাহলে ভাই আমার পারফরমেন্সের আর আমার আমার হোস্টিংয়ের কি হবে? তাই আমি তো সবার কাছে রিকোয়েস্ট করব যে আপনারা সবাই ভালো 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 কাজ করুন আর অ্যাওয়ার্ড ফাংশনে যান, আর এই অ্যাওয়ার্ড ফাংশনগুলোকে অনেক দূর পর্যন্ত পৌঁছে দিন, আর আমাকে সেখানে হোস্ট করতে, পারফর্ম করতে দেখুন। আপনি চান যে অ্যাওয়ার্ড ফাংশন হতে থাকুক আর আপনি হোস্ট করতে থাকুন। এছাড়া আমি তো চাই যে আপনিও অ্যাওয়ার্ড ফাংশন করুন। সবাই তো করছে, অ্যাটলিস্ট আপনি যখন করবেন তখন ইন্ডাস্ট্রির প্রত্যেকটা মানুষ ওখানে থাকবে। প্রত্যেকটা ডিরেক্টর, প্রডিউসার, অ্যাক্টর, হিরোইন, স্টার, প্রতিটা স্টার থাকবে আপনার অ্যাওয়ার্ড ফাংশনে, কারণ গোটা ইন্ডাস্ট্রি লাভস ইউ। loves you. মনে হয় এখন একটা আরে ব্রেক নেওয়ার না সময় হয়ে স্যার, গেছে। আপনি একটু শাই, অ্যান্ড আই লাভ ইউ। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আমি এটা আবার বলবো আই লাভ ইউ, কারণ বহু বছর হয়ে গেছে আমি আই লাভ ইউ বলি না। আমি আই লাভ ইউ বলবো, এখানে বলতে পারি আই লাভ ইউ। তো যখন অটোবায়োগ্রাফি লিখবেন তখন সমস্ত লাভ স্টোরি থাকবে স্যার তার সঙ্গে মধ্যে? করে নিয়ে যাব।